হ্যালো, আশা করবো তোরা সবাই শুনতে পাচ্ছিস এবং তোদের আগের যে ভিডিওটা আমরা তোদের জন্য রেকর্ড করে দিয়েছিলাম বা তোদের ক্লাস নিয়েছিলাম সেটাতে আমরা আলোচনা করেছিলাম কাকে, স্থির তড়িতের প্রাথমিক ধর্মাবলী নিয়ে। অর্থাৎ তোরা দেখিস ক্লাস 12-এর অর্থাৎ সেমিস্টার 3 ফিজিক্সের প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা কিন্তু অলরেডি ডিসকাশন করেছি। এখন আজকে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব বলে তোদের কাছে এসেছি সেটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2, যেটা হচ্ছে কি আমাদের তড়িৎ ক্ষেত্র অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি কি ইলেকট্রিক ফিল্ড। ওকে, সেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের প্রথম যে টপিকটা আমাদের এখানেতে বইয়েতে দিয়ে দেওয়া আছে সেটা দেখবে কি 2.1-এতে না দুটি আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল এবং সেই নিয়ম অনুযায়ী অর্থাৎ সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটা হবে সেই অনুযায়ী যে সূত্র অর্থাৎ কুলম্বের সূত্র সেটা নিয়ে আমরা আলোচনা করব, রাইট? তাহলে তো দেখ আমার যে কথা বলার, আমরা কালকে শিখে নিয়েছি কি যে যদি একই ধরনের কোনো আধান হয় অর্থাৎ লাইক চার্জেস যাকে আমরা বলি, আমরা শিখেছি কি তারা একে অপরকে বিকর্ষণ করে। কালকে আমরা এটাও শিখেছি যদি আনলাইক চার্জেস হয় অর্থাৎ বিপরীতধর্মী কোনো চার্জেস হয় তারা কি শিখেছি একে অপরকে আকর্ষণ করে। কিন্তু কাল আমরা এটা শিখতে পারিনি যে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে। সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কত হবে সেটা নিয়েই হেল্প করার জন্য আমাদের চলে এসেছিলেন কে সায়েন্টিস্ট কুলম্ব। তিনি একজন ফরাসি সায়েন্টিস্ট ছিলেন। সেই ফরাসি সায়েন্টিস্ট আমাদের স্থির তড়িতের ব্যাপারেতে একটা যুগান্তকারী সূত্র দিয়েছিলেন, যে সূত্রটাই হচ্ছে কি আমাদের কুলম্বের সূত্র নামে পরিচিত। সেই কুলম্বের সূত্রটা কি না, সেই কুলম্বের সূত্রটা হচ্ছে দুটো আধানের মধ্যে অর্থাৎ দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে সেটাই আমাদের হচ্ছে কি কুলম্বের সূত্র। তাহলে দেখ আমাদের এখান থেকে কিসের কথা বলেছি দেখ, বা কি রিলেটেড কথা বলেছি দেখ, সেটা হচ্ছে দেখ আমাদের এখানেতে আছে কে না কুলম্বের সূত্র, রাইট? তো প্রথম কথাই দেখ আমাদের বইয়েতে অনেক কিছু কথাই লেখা আছে, তার মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটাকে নিয়ে আমরা আলোচনা করে নেব সেটা আসছে কি দেখ, সেটা আসছে আমাদের এই দুটো বলের মানে মেন জায়গা কোথায়। সেটা হচ্ছে যে আমাদের দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে তার মান কত হবে। ওকে, তাহলে আমাদের এই কুলম্বের সূত্র কার কথা বলছে, সেটা বলছে কি আমাদের দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান, দুটি আধানের মধ্যে অর্থাৎ দুটো চার্জ পার্টিকেলের মধ্যে। ওকে, দুটো আধানের মধ্যে বা দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে ক্রিয়াশীল বল আছে তার মান কত হবে সেই মানটাকে দেওয়ার জন্যই হচ্ছে কি আমাদের কুলম্বের সূত্র। তো এই কুলম্বের সূত্রটা সব জায়গায় কিন্তু প্রয়োগ করা যাবে না। সেটা প্রয়োগ করার জন্য আমাদের যে বেসিক কথা সেই তিনটে কথা কিন্তু আমাদের খুব শিখে রাখতে হবে এবং এই তিনটে কথাই কিন্তু আমাদের পরীক্ষাতে এমসিকিউ এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, সেটা বলে দিয়েছে কি দেখো, যে কুলম্বের সূত্র প্রয়োগ করতে গেলে দুটো পার্টিকেলের মধ্যে আমাদের কি আসতে হবে না, সেই দুটোকে বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান মানে কি আমরা একদম খুব পয়েন্ট চার্জ, একদম ছোট্ট চার্জ হতে হবে। যদি তারা কোনোভাবে বিন্দু আধান না হয় তাহলে তাদের পারস্পরিক দূরত্ব এতটাই বেশি হতে হবে যাতে করে তাদের আকারের তুলনায় সেটা অনেক বেশি হবে। আর 3 নম্বর কথা বলে দেওয়া আছে কি দেখতো, আধানের পারস্পরিক দূরত্ব খুব কাছাকাছি তো হবে কিন্তু সেটা নিউক্লিয়াসের সাইজের থেকে ছোট হলে কিন্তু হবে না। তাহলে আমি যে কথাগুলো বললাম এখানে তো 3টে পয়েন্ট তো লিখে দেওয়াই আছে, কিন্তু আমি এখান থেকে আরও একবার তোদের কাছে সংক্ষেপে বলে নেওয়ার জন্য আমি এটাকে আরও একবার মেনশন করে নিই বা লিখে নিই। দেখ কি কি কথা লিখছি দেখ। 1 নম্বর, দেখ তাহলে 1 নম্বর আমাদের এই চ্যাপ্টারেতে যে কথা আছে সেটা আসছে কার কথা দেখে নিলাম দেখতো না, কুলম্বের সূত্র, রাইট?
তো সেই কুলম্বের সূত্র আমি যদি এখানটা থেকে ইংরাজিতেই লিখি, এখানটাতে কী কী কথা লিখছে দেখ, কুলম্বস ল। কুলম্বস লটা কী দেয় না, তোদের সঙ্গে কথা আমি খুব ক্লিয়ারলি আলোচনা করে নিলাম, সেটা দিল কি দুটো পার্টিকেলের মধ্যে ক্রিয়াশীল বলের মান দেয়। তাই সেটাকে আমি ইংরাজিতে লিখলে কি দেখছি না, ফোর্স বিটুইন টু চার্জড পার্টিকেল। ওকে, এবার আমি এখান থেকে আলোচনা করার সময় যে কথা বলে নিলাম যে তারা তো ফোর্স দেবে, কিন্তু সেই ফোর্সগুলো দেবার জন্য আমাদের কয়েকটা শর্ত মেনে চলতে হবে, যেটা না থাকলে কুলম্বের সূত্র ব্যবহার করা যায় না। সেই শর্তগুলো কী কী আমি আগেই তোদের মেনশন করে দিলাম, বা বইটা থেকে তোদের হাইলাইট করে দিলাম। 1 নম্বর কথা বললাম কি, সমস্ত বডিগুলোকে হতে হবে কি খুব ছোট চার্জ, মানে সেটাকে হতে হবে কি পয়েন্ট চার্জ হতে হবে। 2 নম্বর শর্ত কি লিখে দিলাম, 2 নম্বর শর্ত লিখে দিলাম হচ্ছে কি, সে চার্জ দুটোর মধ্যে যদি কখনো পয়েন্ট চার্জ না হয়, তাহলে আমি কি বলছি দেখ, ইফ দে আর নট পয়েন্ট চার্জ, ইফ দে আর নট পয়েন্ট চার্জ, রাইট, তখন তাদের মধ্যে ডিস্টেন্স এতটাই হতে হবে, তাদের সাইজের থেকে বড় হতে হবে। তাহলে তখন তাহলে আমাদের কি দেখতে হবে না, ডিস্টেন্স বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব শুড বি মোর দ্যান দেয়ার সাইজ, শুড বি মোর দ্যান দেয়ার সাইজ। ওকে, খুবই ছোট্ট কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, মাথায় রাখতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমরা দেখে নিলাম, সেটা হচ্ছে কি, তাদের দূরত্ব কম হলে হবে, কিন্তু দূরত্বটা কখনোই এরকম হবে না যেটা নিউক্লিয়াসের সাইজের থেকে কম। ওকে, তাহলে দূরত্বকে আমাকে সবসময়তে হতে হবে কি, যে আমাদের নিউক্লিয়াসের সাইজের থেকে বড়। তাহলে আমরা সবাই জানি দেখ, নিউক্লিয়াসের সাইজ কত হয়, নিউক্লিয়াসের সাইজ হয় 10⁻⁻15 মিটারের থেকে বেশি, অর্থাৎ সেইটার থেকে আমাদের কিন্তু বড় হতে হবে, তবেই কিন্তু আমাদের কুলম্বের সূত্রটাকে প্রয়োগ করা যাবে। তাহলে কুলম্বের সূত্র কি রিলেটেড কথা আমাদের পরিষ্কার হলো, দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান জানার জন্য কুলম্বের সূত্র দরকার। সেটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদের এই 3টে কন্ডিশন অবশ্যই মেনটেন করতে হবে। এবং এরপরেতে যদি আমি একটা কথা বলি, সেই সূত্রটা কি জিনিস, সেই সূত্রটা হচ্ছে এটাই দেখ, এই যে দুটো বস্তুর মধ্যে ধরে নিচ্ছি আমাদের দুটো পয়েন্ট চার্জ আছে এরকম, এই একটা পয়েন্ট চার্জ আছে, এই একটা পয়েন্ট চার্জ আছে। এই পয়েন্ট চার্জের মান ধরে নেওয়া আছে কতখানি Q1, এই পয়েন্ট চার্জের মান আছে Q2। তাদের মধ্যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, কি কথা বললাম, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কতখানি, আমি ধরে নিচ্ছি আসছে কতখানি t, তাই তো। তাহলে এই অবস্থাতে আমাদের যদি কুলম্বের সূত্রের কথা বলতে হয়, তখন আমরা বলবো কি, তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল হয় সেটা হচ্ছে প্রপোর্শনাল টু চার্জ দুটোর গুণফলের সাথে, এবং সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু আমাদের ডি এর স্কোয়ার। ওকে, তাহলে সেটাকে যদি আমি একটা লাইনেতে সাম করে লিখি, সেটা কত চলে আসবে দেখ, এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই টি স্কোয়ার। প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, যে কনস্ট্যান্টটাকে আমরা কে বলি, কে এর ভ্যালু বসিয়ে দিলে আমরা এটা পাই কত, ফোর্স ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে দেখ, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেই কনস্ট্যান্টের ভ্যালু কত হয় 9 × 10⁹। এর ইউনিট কত হয় আমাদের সবাইকে মুখস্থ করতে হবে, সেটা আসছে কি দেখ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে কে এর মান, এই কে এর মানটা কিন্তু শুধুমাত্র বায়ু মাধ্যমের ক্ষেত্রেই এটা সঠিক হবে, অন্য মাধ্যমের ক্ষেত্রে এর মান কিন্তু বদলে যাবে। ওকে, তাহলে আমি কিসের কথা শিখে নিলাম দেখ, কুলম্বের সূত্র কি, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি, সেটা বললাম কি, দেখ দুটো চার্জ পার্টিকেল, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, যদি পরস্পর থেকে d দূরত্বে থাকে, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কি আসবে, প্রপোর্শনাল টু Q1 Q2, এবং প্রপোর্শনাল টু থাকবে কি 1/d স্কোয়ার। তাহলে সেটাকে একসাথে সাম আপ করলে কত পেয়ে গেলাম, F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর ডি স্কোয়ার, যেখানেতে কে এর মান হবে যদি 9 × 10⁹, যদি সেটা আমাদের থাকে কোথায়, বায়ু মাধ্যমেতে থাকে। ওকে,
তাহলে দেখ, তোরা যখন বইটা থেকে পড়বি, বইটা থেকে পড়ার সময়তে তোদের তো জিনিসটা আমি বুঝিয়ে দিলাম, সেটা তো তোদের করতেই হচ্ছে। বইটা থেকে যদি তোদের আমি মার্ক করে দিই, তোরা দেখতে পাবি কি, দেখ কোন কথাটাকে তোরা দেখে নিবি, একবার দেখে নে। বইটা থেকে পড়ার জন্য তোরা এই কুলম্বের সূত্রটা, এটাকে তোদের মুখস্থ করতে হচ্ছে, তোরা এটা করছিস, এর মধ্যে কোনো বাদ দেওয়ার কোনো জায়গায় নেই, এটা তাহলে তোরা মুখস্থ করছিস। তোদের এই যে গাণিতিক রূপটা লেখার জন্য এই কথাটা, গাণিতিক রূপটা দেওয়ার জন্য তোরা দেখতে নিচ্ছিস কোন কথাটা, এই পার্টটাকে তোরা মুখস্থ করে নিচ্ছিস। এই পার্টটাকে তোরা মুখস্থ করে নিচ্ছিস, যেটা কিন্তু তোদের খুব দরকারি পড়বে। এরপরেতে তোরা চলে যাবি কোন কথাটায়, দেখ এরপরেতে তোরা চলে যাবি হচ্ছে এই পাতাটায়, এই কুলম্বের সূত্রের গাণিতিক রূপের মধ্যে এই পার্টটাকে তোরা দেখবি, এটাকে তোরা মুখস্থ করবি। বাকি তোদের এখান থেকে সেরকম কোনো কিছু করার দরকার নেই, তোরা চলে যাবি কোথায়, নেক্সট পাতায়। আচ্ছা, নেক্সট পাতাতে গিয়ে তোরা যেটাকে দেখবি সেটা আসছে এই কথাটা, দেখ এবার দেখ যে কথাটা বলছিলাম আমরা, ওই যে কে বলে যে কনস্ট্যান্টটাকে আমরা বলে দিলাম না, সেই কনস্ট্যান্টের একবার এখানটাতে আমরা যে ওই যে বলে দিলাম কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মান কত আসবে, সেই কনস্ট্যান্টের মান দেওয়ার জন্যে আমাদের এখান থেকে এই কথাটাকে পড়ে নিতে হবে, কে ইকুয়াল টু কত হয়, 1/4πε0। এই যে সাইনটা, এই সাইনটাকে আমাদের উচ্চারণটা ঠিক করে দেখে রাখবি, এর উচ্চারণটা হচ্ছে কি এপসাইলন নট। ওকে, আমি প্রোনাউন্সিয়েশনটা কি করলাম, দেখ এপসাইলন, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, কিসের কথা বলছি, এপসাইলন নট। এরকম সিম্বল দেওয়া থাকলে তাকে আমরা বলি কি এপসাইলন। এটাতে থাকবে কি দেখতো, NOUGHT। ওকে, আচ্ছা, এই যে এপসাইলন নট এর মানটা তোদের মুখস্থ করতে হবে, সেটা আসছে কি 8.854 × 10⁻⁻12। ওকে, এর ইউনিটটা তোদেরকে পড়তে হবে, এর ইউনিটটা কত আসবে, এর এপসাইলন নটের ইউনিটটা আসবে, দেখ আমাদের কে এর ইউনিটের ঠিক উল্টো। কে এর ইউনিট আমরা কত দেখে নিয়েছিলাম, তোরা দেখেছিস কে এর ইউনিট আমরা দেখেছিলাম কত, দেখতো না, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে এটার ইউনিট কত আসবে, দেখ কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। ওকে, এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হবে, ইন্টু নিউটন মিটার স্কোয়ার, যেটা তোদের এখানটাতেও দিয়ে দেওয়া আছে, দেখ কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। এই পার্টটাকে তোরা তাহলে করে রাখছিস। আচ্ছা, এবারে দেখ আমাদের এই যে এপসাইলন নট, এই এপসাইলন নটটার একটা নাম আছে, সেটাকে বলা হয়েছে কি, দেখ বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যাকে ইংরাজিতে বলা হয়েছে কি, দেখ ইংরাজিতে বলা হয়েছে আমাদের ইলেকট্রিক পারমিটিভিটি। ওকে, তাহলে আমাদের দেখে নিলাম কি কেটাকে বায়ু মাধ্যমের ক্ষেত্রে লিখবো আমরা কত, 1/4πε0।
এই 1/4πε0 সেই এপসাইলন নটটাকে আমরা বললাম কি বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, এই পার্টটাকে তাহলে আমাদেরকে প্রত্যেককে রেডি করতে হচ্ছে। বাকি কথা তোদের সেরকম এখানটা থেকে করার দরকার নেই। যে কথাটা বলছিলাম যে এই এপসাইলন নটের এই মানটাকে তোদেরকে মুখস্থ করতে হচ্ছে। এপসাইলন নটের মানটা তোরা মুখস্থ করলি কোন জায়গাটা দেখ, এটা 8.854 × 10⁻⁻12। ওকে, এই মানটাকে তোরা মুখস্থ করছিস। এবারেতে আছে কি দেখ, তো সিজিএস পদ্ধতিতে তোদের কুলম্বের সূত্র, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র তোদের করার দরকার নেই, সিলেবাসেতে আমাদের মেনশন করা নেই। ওকে, এরপরেতে তোরা চলে যাবি কোথায় না পরের দিকটাতে। আচ্ছা, এবারেতে দেখ, যদি আমাদের এখানটা থেকে কুলম্বের সূত্রটাকে অন্য মাধ্যমে প্রয়োগ করতে হয়, অর্থাৎ এটা বা বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র, এই পার্টটাকে আমরা একটু দেখব। দেখ, আমরা শিখে নিলাম কি বায়ু মাধ্যম হলে আমাদের কুলম্বের সূত্রটার মানটা লেখার সময় আমরা কীরকমভাবে মেনশন করলাম। দেখ, এফ ইকুয়াল টু আমি লিখলাম কত, এফ ইকুয়াল টু লিখলাম কত, দেখ কে কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার, বা আমাদের কোনো বইয়ের দূরত্বটা যদি আমাদের আর দিয়ে লেখা থাকে সেটাকে লিখবো কত, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। আমরা কত শিখলাম, দেখ কে ইকুয়াল টু শিখে নিলাম কত, 1/4πε0। তাহলে দেখ, আমাদের বায়ু মাধ্যমের ক্ষেত্রে দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটার ফর্মুলাটাকে লিখে দিয়েছিলাম কত, দেখ 1/4πε0 ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। ওকে, এবার দেখ, বায়ু ছাড়া অন্য মাধ্যম হলে তখন ঘটনাটা কি আসবে, তাহলে অন্য মাধ্যমে আদার মিডিয়াম। ওকে, আদার মিডিয়াম বলতে বলছি কি বায়ু ছাড়া অন্য মাধ্যম, সেখানেতে ক্রিয়াশীল বলের মানটা কত আসবে না, তখন এফ এর বদলেতে লিখতে হবে কত, এফ ড্যাস্ট 1/4πε0 ছিল, তার বদলেতে আসবে কি দেখ এপসাইলন, সেটা ইন্টু আমাদের কত চলে যাবে দেখ কিউ1 কিউ2 বাই টি স্কোয়ার। ওকে, এই যে এপসাইলন, এই এপসাইলনটাকে লেখা হয় কি এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। এই যে এপসাইলন আর সেটাকে ইংরাজিতে বলা হয় কি দেখ রিলেটিভ পারমিটিভিটি। ওকে, বাংলায় এটাকে আমরা বলি কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ওকে, এটা আমরা তাহলে বাংলায় বলি কি দেখ আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ওকে, তাহলে দেখ এই যে এফ ড্যাশ তার ভ্যালুটা আমরা লিখে দিলাম, কীরকমভাবে লিখে দেবো দেখ, এফ ড্যাশ ইকুয়াল টু, আমি একটু যদি পেজ একটা নিয়ে নিই তোদের ক্ষেত্রে আরও সুবিধা হবে, সেটাতে বলছি কি দেখ এফ ইকুয়াল টু আমরা কত লিখেছি দেখ 1/4π, মানে আমি দেখ এটাকে অন্য মাধ্যমের ক্ষেত্রেই আলোচনা করি, অন্য মাধ্যমের ক্ষেত্রে আলোচনা করলে আমি দেখছি কি দেখ, তো এফ ড্যাশ ইকুয়াল টু 1/4πε ইন্টু এপসাইলন আর ইন্টু কত পাচ্ছি দেখ তো কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, বা আমরা আর ছাড়া আমরা সেটাকে কি দিয়ে লিখতে পারবো, আমরা সেটাকে মেনশন করতে পারবো ডি দিয়েও মেনশন করতে পারবো। আমাদের ডি বলছে কি দুটো চার্জের মধ্যে দূরত্ব। সেখানটা থেকে আমি যদি পরের কথাটা বলি, পরের কথাটায় চলে আসছে কি দেখতো, যে বায়ু মাধ্যমের ক্ষেত্রে সেই ফোর্সটা কত ছিল 1/4πε0 ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। তাহলে এই দুটোর যদি আমি রেশিও করি কত পাচ্ছি দেখতো, এফ ড্যাস্ট বাই এফ করলে, এফ ড্যাস্ট বাই এফ করলে আমরা এখান থেকে পেয়ে যাবো দেখ 1/4πε0 ইন্টু এপসাইলন আর ইন্টু কত পাচ্ছি দেখ কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। আর বায়ু মাধ্যমের ঘটনাটাকে তোদের ঘুরিয়ে লিখতে হবে, লিখলে কত পাচ্ছি দেখ 4πε0 ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত পাচ্ছি কিউ1 কিউ2। তাহলে দেখ কিউ1 কিউ2 ডি স্কোয়ার বেরিয়ে গেল, 4πε0 কেটে গেল, গেলে কত পাচ্ছি দেখ 1/ε0 আর। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি দেখ, অন্য কোনো মাধ্যমে যে দুটো আধানের মধ্যে ফোর্স তার ভ্যালু কত পাচ্ছি, বায়ু মাধ্যমেতে ফোর্স ডিভাইডেড বাই সেই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা।
ওকে, তাহলে বায়ু থেকে অন্য বায়ুর বদলেতে অন্য কোনো মাধ্যমেতে আমি যদি কোনো দুটো চার্জকে নিয়ে চলে যাই, সেখানেতে কি আসবে, দুটো আধানের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল তার মানটা কিন্তু হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে? বাই অ্যান অ্যামাউন্ট অফ 1/ε0r। ওকে, তাহলে আমাদের ε0r দিয়ে আমাদের বায়ু মাধ্যমেতে যা ফোর্স ছিল সেই ফোর্সটাকে ভাগ করে দিতে হবে, দিলে তবে আমরা কি পাবো? অন্য মাধ্যমেতে ফোর্স পাবো। তাহলে দুটো আধানের মধ্যে সব থেকে বেশি ফোর্স আমাদের কোথায় পাওয়া উচিত? সেটা হচ্ছে কি না, আমাদের বায়ু মাধ্যমে। ওকে, তাহলে এই সিম্পল কথাটাকে কিন্তু তোদেরকে প্রত্যেককে ধরে রাখতে হবে। এবারেতে দেখ, আমরা এখান থেকে আরো একটা কথা বলতে পারবো, সেটা কি দেখতো, এই যে দেখ আমাদের এই দুটো আধানের মধ্যে যে ফোর্স, সেটা আমরা দেখলাম কি প্রপোর্শনাল টু 1/t², মানে কি তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো যেহেতু এই ফোর্সটা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই আমাদেরকে বলা হয় কি কুলম্বের সূত্র হচ্ছে একটা ইনভার্স স্কোয়ার ল, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের সূত্র মেনে চলে। ওকে, তাই তাহলে আমাদের এখান থেকে কথাটাকে মাথায় রাখছি কি, দিস ইজ কল্ড ইনভার্স স্কোয়ার ল। হলো, এটাকে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটাকে অনেক সময়তে আবার বলা হয় কি সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ কুলম্বের সূত্রটাকে আমাদের যে দুটো স্পটে যে দুটো চার্জের মধ্যে বল, সেটাকে বলা হয় কি, এখানে বলা হয় কি দিস ইজ আ সেন্ট্রাল ফোর্স। ওকে, অর্থাৎ কুলম্বের সূত্রের জন্য যে আমাদের ইলেকট্রিক ফোর্সটা আসছে সেটা হচ্ছে কি সেন্ট্রাল ফোর্স। তো দেখ সেন্ট্রাল ফোর্স জিনিসটা কি, ধর এই একটা কোনো চার্জ আছে আর এই একটা কোনো চার্জ আছে, তাদেরকে কানেক্ট করলে আমাদের কোন লাইন বরাবর কানেক্ট হয়? দেখ এই লাইন বরাবর কানেক্ট হয়। যদি তাদের সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা এই লাইন বরাবরই কাজ করে, ওকে, তাহলে আকর্ষণ হলেও এই লাইন বরাবর তারা সামনে আসবে, বিকর্ষণ হলেও তারা কি করবে? এই লাইন বরাবর তারা দূরে সরে যাবে। সেরকম যদি কোনো ফোর্স থাকে তাকে আমরা বলি কি সেন্ট্রাল ফোর্স। আর আমাদের এই কুলম্বের ফোর্সটা হচ্ছে কি একটা সেন্ট্রাল ফোর্সের উদাহরণ। ওকে, তাহলে এই কথাটাও কিন্তু আমাদেরকে মাথায় রেখে দিতে হবে। এবারেতে দেখ, এবারেতে দেখ আমরা ওই যে রিলেটিভ পারমিটিভিটি বললাম, অর্থাৎ বললাম আপেক্ষিক তড়িৎভেদ্যতা, সেই আপেক্ষিক তড়িৎভেদ্যতার সংজ্ঞাটাও তোদেরকে মুখস্থ করতে হচ্ছে। আমি তোদেরকে কি লিখিয়ে দিয়েছিলাম দেখ তো, তোদেরকে লিখিয়ে দিয়েছিলাম এপসাইলন ইকুয়াল টু লিখিয়ে দিয়েছিলাম এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। ওকে, তোরা একবার তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করে, এপসাইলনটা এ হচ্ছে কি কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, তাই তো? এটাকে আমাদের বলছি কি কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা। দেখ এখানটাতে সেটাই মেনশন করেছি, সেটা হচ্ছে এটা। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা কোনটা ছিল? এই এপসাইলন নট, সেটাকে এখানটাতে মেনশন করেছি। দেখ শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তাহলে এই এপসাইলন আর সেটা অর্থাৎ আমাদের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, তার মান কত আসছে? দেখ এপসাইলন বাই এপসাইলন নট। তাই আমাদের এখানটাতে লেখা আছে কত? দেখ কি কেটাই হচ্ছে কিন্তু আমাদের এখানের এই এপসাইলন আর, তাহলে সেই এপসাইলন আর এর মানটা কত আসছে? দেখ এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। কথাটা ঠিক করে দেখ,
কে, কেটাই হচ্ছে কি তোর এপসাইলন আর। ওকে, তোরা তাহলে কথাটা ঠিক করে বোঝার চেষ্টা কর। কে, কে বলতেই আমি কাকে বোঝাচ্ছি? কে বলতেই আমি বোঝাচ্ছি হচ্ছে তোর এপসাইলন আর। সেই এপসাইলন আর সেটা মানেই কি বলছি দেখ, মাধ্যমের তড়িৎভেদ্যটা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবং সবসময়তে আমরা জানবো যে এই এপসাইলন আর তার মান কি হয়, একের থেকে বেশি হয়। এই কথাটাকে কিন্তু আমাদের সবার কাছে পরিষ্কার রাখতে হবে। এবারে তো দেখ এখানটাতে আছে কি দেখ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ওকে, তাহলে এই কথাটা কোথা থেকে আসছে, অর্থাৎ 2.1.2 যেটা আমাদেরকে শিখতে হবে, সেখানটাতে আমরা দেখছি কি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ওকে, তো এই কথাটাকে আমরা একটুখানি ডিটেলসে ডিসকাশন করে নেব। দেখ তাহলে আমরা এবারেতে দেখে নেব কি ভেক্টর ফরম্যাট অফ কুলম্বস ল। কিসের কথায় যাচ্ছি দেখ, ভেক্টর ফরম্যাট। কার না, অফ কুলম্বস ল। ওকে, দেখ আমরা যে জেনারেল ফরম্যাটটা শিখলাম, সেই জেনারেল ফরম্যাটটাতে আমরা শিখলাম কত, ফোর্সের মান শিখে নিলাম কত দেখ, কে Q1 Q2 বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটাকে যেরকমভাবে তোরা ডিফাইন করতে পারিস। এখানেতে কে এর মান আমি তোদেরকে কত শিখিয়ে দিলাম, 9 × 10⁹ ইউনিট কত শিখিয়ে দিলাম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, এবারে তো তোরা এখানেতে ঘটনাটাকে বোঝার চেষ্টা কর। ফোর্সকে আমরা সবাই কি শিখেছি, বল, সেটা হচ্ছে কি আমাদের ভেক্টর। তাহলে আমরা শিখেছি কি ফোর্স হচ্ছে একটা ভেক্টর। তো ভেক্টর মানেই কি, তার তো শুধু মান থাকবে তা নয়, তার তো ডাইরেকশানও থাকবে। অর্থাৎ এখানেতে যে আমাদের কুলম্বের ফোর্সটা, সেই ফোর্সটার একটা ডাইরেকশান থাকবে। তো সেই ডাইরেকশানটা হবে কোথায়, তার জন্য আমরা একটু আগে শিখেছি কি আমাদের কুলম্বের যে ফোর্সটা, সেই ফোর্সটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ যে লাইন বরাবর দুটো চার্জকে কানেক্ট করেছি সেই লাইন বরাবরই কাজ করে। অর্থাৎ আমরা এখান থেকে তাকে বোঝাতে গেলে কীরকম কথা বোঝাবো দেখ, দেখ এই চার্জ ধরে নে দুটোই হচ্ছে আমাদের একই পোলারিটির চার্জ, অর্থাৎ লাইক চার্জেস। তাহলে তাদের মধ্যে আমাদের কি হবে, বিকর্ষণ হবে। তাহলে বিকর্ষণ হলে আমাদের কোন দিক বরাবর সেটার উপরে ফোর্সটা কাজ করবে, সেটা দেখ এই দিক বরাবর কাজ করবে আমাদের। দেখ তাহলে তার ডাইরেকশান কোনটা, তার ডাইরেকশান হচ্ছে এটা, যদি তাদের মধ্যে দূরত্বটা হয় ডি। ওকে, তাহলে তার ডাইরেকশান কোথায় হবে, তার ডাইরেকশান আসছে দেখ তো ডি ক্যাপ বরাবর, তাই তো। অর্থাৎ এই লাইন বরাবরই সে কি করছে, দূরের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ সেটাকে আমাদের ডাইরেকশান বোঝাতে গেলে কি বলবো, ডি ক্যাপ বরাবর। মানে কোনো লাইনকে আমাদের ভেক্টরের ডাইরেকশান দিয়ে লিখতে গেলে কি করতে হয়, ডি ক্যাপ। তাহলে দেখ আমরা তখন ফোর্সটাকে শিখেছিলাম কত দেখ, কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। তার ডাইরেকশানকে ইনক্লুড করতে গেলে আমি কি লিখে দিচ্ছি এখান থেকে, ডি ক্যাপ। তাহলে তখনই এটা হয়ে গেল কি ভেক্টর। এবার দেখ ডি ক্যাপকে অর্থাৎ কোনো ভেক্টরের মানকে আমরা লিখি কীরকমভাবে, সেই যে ভেক্টরটা ডিভাইডেড বাই আমরা কি লিখি, সেই ভেক্টরের ম্যাগনিটিউড, তাই তো। তাহলে আমরা এখানটা থেকে ঘটনাটাকে কি লিখতে পারবো দেখ, আমরা এখান থেকে লিখতে পারবো কত দেখ, কে Q1 Q2, দেখ ডি এটার ম্যাগনিটিউড আর ডি স্কোয়ার, তাহলে নিচেটাতে চলে গেল কত, ডি কিউব ইন্টু এখানটাতে পেয়ে গেলাম কত, ডি ভেক্টর। তাহলে দেখ কুলম্বের সূত্রের ভেক্টর ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাটটাতে আমরা বলতে পারবো এই যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সের ডাইরেকশান কোনটা হবে, সেটাকেও আমরা যেটার দ্বারা বলে দিতে পারবো, সেটাই হচ্ছে কি আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ওকে, সেই কথাটাই তোদের এখানেতে ছায়া প্রকাশনের বইয়েতেও দিয়ে দেওয়া আছে। তোরা তাহলে এই কথাটাকেও তোরা কিন্তু মেনশন করে নিবি বা পড়ে একবার দেখে নিবি। অর্থাৎ তোদেরকে দেখে নিতে হচ্ছে কোন ফর রূপটা, দেখ এই রূপটাকে তোকে দেখে নিতে হচ্ছে। হলো, এবারে দেখ এই যে আমাদের ফোর্সটা পেলাম, অর্থাৎ কুলম্বের সূত্রের দ্বারা আমরা যে ফোর্সটা পেলাম, আমাদের কিন্তু জানতে হবে এই ফোর্সটা আমাদের যে গ্র্যাভিটেশনের জন্য ফোর্স ছিল তার সাথেই মোটামুটি সেম।
আমাদের দেখ গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমাদের কিসের সূত্র ছিল, আমাদের ছিল কি নিউটনের সূত্র। সেই নিউটনের সূত্র গ্র্যাভিটেশনাল ফোর্সের করসপন্ডিং আমরা কত পড়েছিলাম বলতো, আমাদের গ্র্যাভিটেশনাল সূত্র নিউটনের করসপন্ডিং ফোর্সের জন্য পড়েছিলাম দেখ F ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, আর আজকে আমরা যেটা শিখে নিলাম দুটো আধানের মধ্যে যে ফোর্স সেটা শিখে নিলাম কত, কে কিউ1 কিউ2 বাই টি স্কোয়ার। তাহলে দেখ দুটো সূত্রই কিন্তু আমাদের একটা আরেকটার সাথে সিমিলার, কিন্তু তফাৎ তো আছে। এটাতে ইম্পর্টেন্সটা কি, এখান থেকে এই যে ফোর্সটা অর্থাৎ মহাকর্ষীয় বলটা, এইটা সবসময়তে কিন্তু আকর্ষণ বলকেই দেখায়, অর্থাৎ মহাকর্ষ বল সবসময়তে আকর্ষণ বলই হয়। কিন্তু আমাদের এই যে উলম্বের সূত্রের জন্য ফোর্সটা, সেটা আমাদের কি হতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ দুটো বলই কিন্তু সেটা হতে পারে। ওকে, তাহলে এই কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরও কথা কি আসছে দেখতো, আমাদের এই মহাকর্ষ যে বলটা, সেই বলটা কিন্তু খুবই ক্ষীণ বল। ওকে, তাই আমাদের এখান থেকে লেখা আছে দেখ, আমাদের মহাকর্ষ বল খুবই ক্ষীণ আর তড়িৎ আকর্ষণ বল সেটা কিন্তু অনেক বেশি। দেখ এখানটাতে আমরা কি দেখতে পেয়েছি যে এটা হচ্ছে প্রপোর্শনাল টু কিউ1 কিউ2, তাই এখানটাতে লেখা আছে কি দেখ তড়িৎ আধানের গুণফলের সমানুপাতিক। তড়িৎ আধান কে কে, কিউ1 আর কিউ2, তাই এখানটাতে লেখা আছে কি দেখ তড়িৎ আধানের গুণফলের সমানুপাতিক। আর আমাদের মহাকর্ষ বল সেটাতে কি আছে দেখ জি m1 n2, অর্থাৎ ফোর্সটা কি m1 m2 এর সাথে প্রপোর্শনাল, তাই এখানে লেখা আছে কি দেখ ভরের গুণফলের সমানুপাতিক। ওকে, এর পরের কথায় আমরা চলে যাব। দেখ এরপরেতে আসছে কি দেখতো, আমাদের এই যে তড়িৎ বল আমি অলরেডি তোদের সাথে ডিসকাশন করে নিলাম, সেখানটাতে কি ডিসকাশন করে নিলাম দেখ, এটা কিন্তু আমাদের আকর্ষণ বা বিকর্ষণ দু ধরনেরই হতে পারে, কিন্তু আমরা দেখে নিলাম কি মহাকর্ষ বল সবসময় আকর্ষণ বলই হয়। আচ্ছা, এটাতে শিখে নিয়েছিলাম কি এই যে আকর্ষণ বলটা সেটা মাধ্যমের ওপর নির্ভরশীল। তার কারণ কি এই যে কে এর ভ্যালুটা আমাদের কার ছিল, শূন্য মাধ্যমের জন্য ছিল কত 9 × 10⁹, অন্য মাধ্যমের জন্য তার মান বদলে যাবে। কিন্তু আমাদের যে মহাকর্ষ বলের ক্ষেত্রে যে জিটা ছিল, সেই জিটা কি ছিল, জিটা ছিল আমাদের একটা কনস্ট্যান্ট, যেই কনস্ট্যান্টের মান কত ছিল 6.67 × 10⁻⁻11, সেটা কিন্তু সর্বদাই ধ্রুপদ, তাই সেটাকে আমাদের বলা হয়েছিল কি সর্বজনীন ধ্রুবক, যেটা ছিল কি আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ আমাদের মহাকর্ষের জন্য বা মহাকর্ষ বল যেটা ছিল নিউটনের সূত্র, সেখানে কিন্তু ফোর্সটা যে কোনো মাধ্যমেতেই ফিক্সড থাকতো, এখানেতে কিন্তু তড়িৎ আকর্ষণ বল যে কোনো মাধ্যমে কিন্তু সে ফিক্সড নয়। তাহলে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখে নিলাম কি জিনিস দেখ, আমরা দেখে নিলাম হচ্ছে কি এই মহাকর্ষ বল আর তড়িৎ আকর্ষণ বলের মধ্যে আমাদের অনেক বৈসাদৃশ্য আছে, কিন্তু তাদের মধ্যে তো আবার অনেক সাদৃশ্যও আছে। সেই সাদৃশ্যগুলো কি কি দেখ, দুটো বলই হচ্ছে কি আমাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখ এখানটাতেও কি আছে F is proportional to 1/t², এখানটাতেও কি আছে F is proportional to 1/t²। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখ আমাদের কুলম্বের সূত্র বল বা মহাকর্ষ সূত্র বল দুটোই হচ্ছে কি প্রপোর্শনাল টু 1/d²। ওকে, এখানে তার পরের কথা বলা আছে কি দেখ দুটো বলই সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স বলতে কি হয়, দুই বলের দ্বারা যে আমাদের কৃতকার্য করা হয় সেটা পথের ওপর নির্ভরশীল নয়। মানে এখান থেকে এখানেতে যদি আনতে হয় তাহলে এইখান এখন সোজাসুজিভাবে আনলেও যা কাজ করা হবে, তুই এরকমভাবে ঘুরিয়ে আনলেও সেই একই কাজ হবে। এই নিচের দিক দিয়ে গিয়ে এরকম করে ঘুরে 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 আবার এখানে এলেও সেই একই কাজ করা হবে। তাহলে এখান থেকে বলা হচ্ছে এই যে বলটা এটা হচ্ছে সংরক্ষী বল, যাকে ইংরাজিতে বলা হয় কি কনজারভেটিভ ফোর্স। ওকে,
তাহলে আমরা এখান থেকে কথাটা কি শিখে নিচ্ছি, এই কুলম্বের সূত্র বল বা নিউটনের মহাকর্ষ সূত্র বল দুটো ক্ষেত্রেই যে ফোর্সের কথাটা আছে সেই ফোর্সটা হচ্ছে কি আমাদের সংরক্ষী বল, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে গেলে কোন পথ দিয়ে আনছিস সেটা তার উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র তাদের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব কতখানি সেটার ওপরেতেই কিন্তু এই ফোর্সটা নির্ভরশীল। ওকে, পরের কথা আছে কি দেখ, দুটো বলই শূন্য স্থানে ক্রিয়া করে। হ্যাঁ, শূন্য স্থানে ক্রিয়া করে। শূন্য স্থানে ক্রিয়া করার জন্যই তো আমাদের ফোর্সের নামগুলো শিখে নিলাম। একটা শিখে নিলাম কত, F = K Q1 Q2/r², আর একটা সময় শিখে নিলাম কত, F = G M1 M2/r²। পরের যে আমাদের কথাটা বলে দেওয়া আছে দেখ, সেটা বলে আছে দুটো বলই কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরল রেখা বরাবরই কিন্তু এই ফোর্সটা কাজ করে। তাহলে দেখ, তোদের পরীক্ষার জন্য এই সাদৃশ্যটাও তোরা পড়ে যাচ্ছিস, এর বৈসাদৃশ্যটাও কিন্তু তোরা পড়ে যাচ্ছিস। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ তো পড়তেই হচ্ছে, আমি ডিটেলসে তোদেরকে সেটাকে শিখিয়েও দিলাম। ওকে, এবারেতে আমাদের এখান থেকে কথা দিয়েছে কি দেখ না, বহু সংখ্যক আধানের মধ্যে বল বা ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, যেটাতে আমাদেরকে পড়তে হয়েছে কি দেখতো, সুপারপজিশন প্রিন্সিপাল পড়তে হয়েছে। তাহলে সেই কথাটাকে এবারেতে আমি তোদের সাথে একটুখানি ডিসকাশন করে নেব। ওকে, তাহলে দেখ এবারেতে আমরা দেখে নেব কাকে, সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে সেটাকে ডিসকাশন করার জন্য আমি তোদের পরের পাতায় যাই, গিয়ে আমরা একটা উদাহরণ নিয়ে সেটাকে আমরা ডিসকাশন করি। দেখ, তাহলে আমাদের দুটোর থেকে বেশি সংখ্যক চার্জ থাকলে তাদের জন্য কীরকমভাবে ফোর্সের ভ্যালু হয় সেই রিলেটেড কথাটাকে পড়ার জন্য আমাদের কি আছে না, উপরিপাত নীতি, যাকে আমরা ইংরেজিতে লিখব কি, সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, কথাটা কিরকম বলছি দেখ, ধর আমাদের এখানটাতে এই একটা চার্জ আছে Q1, এই একটা চার্জ আছে তাকে বলছে কি Q2। ওকে, এদের মধ্যে যে ফোর্স কাজ করে সেটার ফর্মুলা আমি শিখলাম। আমি ধরে নিয়েছি কি এদের মাঝে যে ডিস্টেন্স ছিল সেটাকে আমি লিখে দিয়েছি কত, 1 আর 2 এর মধ্যে ডিস্টেন্স আমি লিখে দিলাম কত, D12। তাহলে এটাতে এই এর মধ্যে যে ফোর্স, অর্থাৎ 1 আর 2 এর মধ্যে যে ফোর্স, সেটাকে আমি লিখলাম কতখানি না, K Q1 Q2 ডিভাইডেড বাই আমি এদের মাঝের ডিস্টেন্স অর্থাৎ D12 এর স্কোয়ার লিখে দিলাম। এবারে মনে কর আমি এখানটাতে আরও একটা চার্জকে নিয়ে এলাম, দুটো থাকলে তো আমাদের এই ফর্মুলা দিয়ে কাজ মিটে যাচ্ছিল, আমি এখানটাতে আরও একটা 3 নম্বর চার্জ নিয়ে এলাম। ওকে, সেই 3 নম্বর চার্জটাকেও যদি একের ওপরেতে ফোর্সের কথা বলি, সেও একটা ফোর্স ক্রিয়েট করবে। সে কি ফোর্স ক্রিয়েট করবে সেটার কথা দেখ, আমি যদি বলি কি দেখ, ফোর্স ওভার 1 ডিউ টু 3, যখনই আমি লিখবো দেখ F13, সেটাতে বইয়ে পরিষ্কার করে লেখা থাকবে না, আমি বলে দিচ্ছি দেখ, যখন লিখছি F13 তার মানে আমরা বলবো কি ফোর্স ওভার 1, কার জন্যে, সেটা আসছে ডিউ টু 3। ওকে, আবার দেখ আমি যেরকম ওপরটাতে লিখেছিলাম ফোর্স বিটুইন 1 and 2, সেখানটাতে 1 2 লিখেছি, মানে আমাকেও বুঝতে হবে কি ফোর্স ওভার 1, যে ওয়ার্ডটা সামনে থাকবে একটা, তার মানে তার উপরেতে ফোর্স, কার জন্যে সেটা পরে যে কথাটা লেখা থাকবে, অর্থাৎ হচ্ছে কি ডিউ টু 2। তো দেখ এখানেতে ফোর্স ওভার 1 ডিউ টু 3, সেটার কত চলে আসবে দেখ 1 আর 3 এর মধ্যে, তাহলে 1 3, নিচে কতখানি থাকবে ডিস্টেন্স বিটুইন 1 3 এর স্কোয়ার। এবার দেখ এইটা মনে কর প্রত্যেকটাতেই লাইক চার্জ ধরে নে, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পলের কথা বলছি, প্রত্যেকটা চার্জেরই পোলারিটি সেম। ওকে, আমি তাহলে বলছি কি দেখ, ধরে নিচ্ছি আমি Q1 Q2 এবং Q3 সবাই হচ্ছে কি লাইক চার্জেস, বা আমি একটা সিম্পলিসিটি ধরার জন্য বলছি কি দেখ তো পজিটিভ চার্জেস। তাহলে দেখতাম কি দেখ Q2 বিকর্ষণ করতো, তার উপর ফোর্সটা হচ্ছে এদিকেতে, তাহলে দেখ F12 এর ডাইরেকশান হতো কোথায়, এদিকেতে। F13 তার ডাইরেকশান বিকর্ষণ, সেটা কোথায় আসতো, এদিকেতে। তাহলে দেখ তাদের মাঝের অ্যাঙ্গেল কত সেটা আমার যদি জানা থাকতো,
তাহলেতে আমি কি নেট ফোর্স বের করতে পারতাম না? কেননা দুটো তো আলাদা আলাদা ফোর্স, তাদের জন্য নেট ফোর্স সেটা বের করতে গেলে কি করতে হয়, সেটার জন্য আমাদের দুটো আলাদা ফোর্সের ভেক্টর সামেশন করতে হয়, অর্থাৎ F12 ভেক্টর প্লাস আমাদের লিখতে হতো কত, F13 ভেক্টর। তাহলে সেখানটা থেকে যদি আমাদের নেট ফোর্সের কথা বলতে হয়, মানে নেট ফোর্সের ম্যাগনিটিউডের কথা বলতে হয়, সেটা লিখবো কত, আন্ডার রুট অফ, এখান থেকে লিখবো কি দেখ F12 এর স্কোয়ার, প্লাস আমরা লিখবো কত দেখ F13 এর স্কোয়ার, প্লাস আমরা এখান থেকে লিখবো কত দেখ 2F12 F13 ইন্টু কস থিটা। থিটাটা কি, এই যে দুটো ফোর্স তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তার ওপরেতে নির্ভর করছে। তাহলে আমরা এখান থেকে কিসের কথা শিখে নিলাম দেখ, যদি দুটোর থেকে বেশি চার্জ থাকে তাহলে ইন্ডিভিজুয়াল চার্জগুলোর জন্য কোনো একটা পার্টিকুলার চার্জের ওপর ফোর্স বের করব, করে তার ভেক্টর সামেশন করে দেব। এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা কি আমাদের বলা হয়েছে কি সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, সেই কথাটাই এখানটাতে আমাদের এক্সপ্লেন করে দেওয়া আছে, সেটাকে তোরা একবার দেখে নিবি। তাহলে দেখ এখানটাতে দেখে নিলাম কি, দেখতো আমাদের যদি দুটোর থেকে বেশি পরিমাণ চার্জ থাকে তাহলে সেখানটাতে টোটাল ফোর্সের মান পাওয়ার জন্য আমরা দেখে নিলাম কি দেখ F ইকুয়াল টু F1 ভেক্টর, F2 ভেক্টর এবং F3 ভেক্টর, এরকম করে nth ভেক্টর অবধি আমাদের সমস্ত ফোর্সগুলোর কি করা হয়েছে, ভেক্টর সামেশন করা হয়েছে। তাহলে দেখ আমাদের এই টপিকটা পড়তে হচ্ছে, যেই টপিকটাতে বলা আসছে কি উপরিপাতের নীতি। তাহলে উপরিপাতের নীতিটা কখন অ্যাপ্লাই আসবে, যখন দুটোর থেকে বেশি সংখ্যক চার্জেস থাকবে। তাহলে দুটোর থেকে বেশি সংখ্যক চার্জের জন্য আমাদের যদি আমাদের টোটাল ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, তার জন্য আমরা কি করব, ইন্ডিভিজুয়াল চার্জগুলোর জন্য ফোর্স ক্যালকুলেট করব, করে তাদের ভেক্টর সামেশন করব। এইটাই হচ্ছে কি আমাদের উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, এবারেতে আমাদের এখানটা থেকে পরের কথা বলে দেওয়া আছে কি দেখতো, যে নিরবচ্ছিন্ন আধান বন্টন। ওকে, যাকে আমাদের ইংরেজিতে বলা হয়েছে কি দেখতো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এই কথাটা কি দেখ, আমরা আলোচনা করে নিয়েছি কাকে নিয়ে, আমরা আলোচনা করে নিয়েছি হচ্ছে যে তোর পয়েন্ট চার্জকে নিয়ে। পয়েন্ট চার্জ মানে কি, একটা ছোট্ট চার্জ, একদম এরকম বিন্দুর মতো যে চার্জটা আছে তাকে বলছে পয়েন্ট চার্জ। কিন্তু এরকম হতে পারে যে একটা সরল রেখা আছে, সেই সরল রেখার উপরেতে পুরোটা জুড়ে চার্জ আছে কতখানি, কিউ। ওকে, তাহলে সরল রেখার পুরোটা জুড়ে চার্জ আছে কিউ। আমি ধরে নিচ্ছি সরল রেখাটার লেন্থ আছে কতখানি, লেন্থ আছে এল। তাহলে দেখ, যদি একটা পার্টিকুলার পয়েন্টে না থেকে একটা অনেকটা জায়গা জুড়ে কোনো চার্জ আমাদের কি থাকে, বন্টন হয়ে থাকে, মানে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, সেটাকেই আমরা বলবো কি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে কোনো একটা ছোট্ট পয়েন্টে নয়, চার্জটা পুরো একটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, সেটাকেই আমরা বলি কি ডিস্ট্রিবিউটেড চার্জ। ওকে, যাকে বাংলায় বলা হয় কি নিরবচ্ছিন্ন আধান। ওকে, তাহলে আমরা দেখে নিলাম কি, যদি একটা পয়েন্টে না থেকে অনেকটা জায়গা জুড়ে আমাদের কোনো চার্জ ছড়িয়ে থাকে, তাকে আমরা বলবো কি নিরবচ্ছিন্ন চার্জ বা ডিস্ট্রিবিউটেড চার্জ। এবারে দেখ, চার্জটা যদি এরকম পুরো সরল রেখা বরাবর জায়গায় ছড়িয়ে থাকে, সেখানটা থেকে আমরা বলবো কি চার্জটা লিনিয়ারলি ছড়িয়ে আছে, তাই সেটাকে আমরা বলবো কি লিনিয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে সেটাকে আমরা দেখবো কি লিনিয়ার ডিস্ট্রিবিউশন। পরের কথায় আয়, যদি চার্জটা আমাদের হয় কি এরকম কোনো একটা এরিয়া জুড়ে ছড়িয়ে থাকে, এই এরিয়াটা জুড়ে চার্জটা ছড়িয়ে আছে, আমি বলছি কি এখানটাতে চার্জ আছে কতখানি কিউ। এখানেতে কোন এরিয়ায় চার্জটা ছড়িয়ে আছে, চার্জটা ছড়িয়ে আছে এ এরিয়াতে ছড়িয়ে আছে। ওকে, শুরুতে আরও একটা যে এক্সাম্পল নিলাম সেটার কথা নিলাম কি, এরকম পুরো একটা স্ট্রেট লাইনের ওপরেতে ছড়িয়ে আছে কে, চার্জ ছড়িয়ে আছে কিউ, তার লেন্থটা কতটা জায়গায় ছড়িয়ে আছে সেটা ধরে নিয়েছিলাম কতখানি না এল। এবারে ধর আমাদের
কোনো একটা আয়তনের মধ্যে চার্জটা ছড়িয়ে আছে, মনে করে এটা একটা চোঙাকৃতি পদার্থ, সেই চোঙাকৃতি বস্তুটার উপরেতে প্রত্যেকটা জায়গা জুড়ে কিন্তু আমাদের চার্জটা ছড়িয়ে আছে। ওকে, তাহলে আমি কি বলছি, এখানে চার্জটা ছড়িয়ে আছে কোথায় না সম্পূর্ণ ভলিউমটার উপরেতে বা সম্পূর্ণ আয়তনটার উপরেতে। ওকে, তাহলে এই যদি এরকমভাবে আমাদের প্রত্যেকটা একটা বিন্দুতে না থেকে চার্জটা পুরো জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, সেটার আমাদের তিনটে নাম দিয়েছি। দেখ, সরল রেখা বরাবর যদি চার্জটা ছড়িয়ে থাকে সেটাকে আমরা বলবো কি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। হলো, দেখ পুরো আয়তন জুড়ে যদি ছড়িয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, আর আমাদের এখান থেকে পুরো এরিয়া যদি জুড়ে ছড়িয়ে থাকে তাকে আমরা বলবো কি সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, তো দেখ বইয়েতেও নিশ্চয়ই সেই কথাগুলো মেনশন করা থাকবে, কিরকম কিরকম দেওয়া আছে। দেখ আমাদের বলে দেওয়া আছে কি, দেখ তো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, যাকে বাংলায় আমরা বলেছি কি দেখ তো না রৈখিক আধান বন্টন, অর্থাৎ একই লাইনের ওপর সেটা ছড়িয়ে আছে। ওকে, তারপরে তো দেখ বলা হয়েছে কি পুরো এরিয়া জুড়ে চার্জটা ছড়িয়ে আছে। তাহলে পুরো এরিয়া জুড়ে যদি চার্জটা ছড়িয়ে থাকে দেখ পুরো এরিয়া জুড়ে যখন চার্জটা ছড়িয়ে আছে তার নাম দেওয়া হয়েছে কি দেখ তো ক্ষেত্র আধান বন্টন। আর পুরো ভলিউম জুড়ে যখন চার্জ ছড়িয়ে আছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, তার নাম দেওয়া হয়েছে কি আয়তন আধান বন্টন। ওকে, তাহলে এই তিনটে কথা কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে নিতে হবে। ওকে, এবারেতে দেখ আমাদের এই যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের সময়তে যদি আমরা এরকম করি যে কিউটাকে এল দিয়ে ভাগ করে দিই। ওকে, তাহলে কিউটাকে এল দিয়ে ভাগ করে নিলে আমরা কি ঘটনা পাবো, সেটা পাবো কি দেখতো চার্জ পার ইউনিট লেন্থ। চার্জ পার ইউনিট লেন্থ মানে কি প্রতি একক দৈর্ঘ্যে কতখানি চার্জ আছে, প্রতি একক দৈর্ঘ্যে যতখানি চার্জ থাকে তাকে আমাদের বলা হয় কি লিনিয়ার চার্জ ডেনসিটি। ওকে, খুব সহজ কথা, তোদেরকে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। এখানেতে দেখ এটার ক্ষেত্রে আমাদের যদি চার্জটাকে আমরা কি করি এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সেটাকে বলবো কি চার্জ পার ইউনিট এরিয়া। চার্জ পার ইউনিট এরিয়া, তাহলে চার্জ পার ইউনিট এরিয়া সেটাকে আমাদের বলা হয় কি এরিয়াল চার্জ ডেনসিটি, বা ইংরেজিতে আরও একটা বলা হয় কি সারফেস চার্জ ডেনসিটি। ওকে, আমরা দেখ এটার ক্ষেত্রে চার্জটাকে যদি ভলিউম দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বলবো কি প্রতি একক ক্ষেত্রফল আয়তনে কতটা চার্জ আছে, মানে আমরা তাকে বলবো কি চার্জ পার ইউনিট ভলিউম। ওকে, সেটাকে আমরা বলি কি ভলিউম চার্জ ডেনসিটি। হলো, দেখ তাহলে এই যে ভলিউম চার্জ ডেনসিটি সেখানটাকে আমরা তাহলে কি করেছি দেখ আধানকে পুরো আয়তন দিয়ে ভাগ করেছি। তাহলে আধানকে পুরো আয়তন দিয়ে ভাগ করলে যে ঘটনাটা পেয়েছি সেই ঘটনাটাকে আমরা বলেছি কি দেখতো আধানের তল আয়তন মাত্রিক ঘনত্ব। ওকে, আমরা এখানটাতে তাহলে তার নাম দিয়েছি কি দেখতো, এখানটাতে আমরা নাম দিয়েছি কি দেখ আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। ওকে,
অর্থাৎ ভলিউম চার্জ ডেন্সিটি, তাকে আমরা কোন অক্ষর দিয়ে লিখেছি? রো দিয়ে লিখেছি। তাহলে বেসিক্যালি আমরা এখান থেকে পেয়ে গেলাম কি কিউ বাই ভি, সেটাকে আমরা লিখবো কত দিয়ে? রো দিয়ে লিখবো। তাহলে সেই কিউ বাই ভি অর্থাৎ রো, যাকে আমরা বলছি কি আমাদের আয়তন মাত্রিক ঘনত্ব বা ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি। ওকে, ঠিক সেরকমভাবে দেখ, যখন আমরা আধানকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি, রাইট, আধানকে যখন আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি তখন আমরা কিসের ঘটনা পেয়েছি? দেখ, দেখ আধানকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি, সেখানে তো আমরা পেয়েছি কি আধানের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সারফেস চার্জ ডেন্সিটি। ওকে, তাহলে আমরা এখান থেকে সেই সারফেস চার্জ ডেন্সিটিকে আমরা কোন অক্ষর দিয়ে লিখেছি? দেখ, সিগমা দিয়ে লিখেছি। তাহলে সিগমা ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? দেখ, কিউ বাই এ। ওকে, আর দেখ যখন আমাদের ওই লিনিয়ার চার্জ ডেন্সিটির কথাটা বলেছিলাম, সেই লিনিয়ার চার্জ ডেন্সিটির সময় আমরা এখানটাতে কি দেখিয়েছিলাম? দেখ, এখানটাতে দেখিয়েছিলাম ল্যামডা, অর্থাৎ সেটাকে বলেছিলাম কি আধানের রৈখিক ঘনত্ব, সেটা আসছে কি দেখ আধান বাই দৈর্ঘ্য। তাহলে দেখ আমরা এখান থেকে আলোচনার পরেতে আমরা তিনটে জায়গাতে আমরা চলে গেলাম, যে তিনটে জায়গার আমরা যদি একটুখানি কনক্লুসিভ কথা বলি, কি কি কথা বলবো দেখতে পাবো। দেখ, তো এক নম্বর কথা যেটা দেখতে পাবো সেটা আসছে কি দেখ, আমরা পেলাম কি ল্যামডা। ওকে, ল্যামডাটা আমরা কিলাম কি আধানের রৈখিক ঘনত্ব, সেটা ইকুয়াল টু কত পেলাম? কিউ বাই এল। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? ল্যামডা ইন্টু এল। কিন্তু এবারেতে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কিউ ইকুয়াল টু ল্যামডা এল তখনই লিখতে পারবো যদি দৈর্ঘ্যের প্রত্যেকটা জায়গাতে ল্যামডার মানটা কনস্ট্যান্ট হয়। কিন্তু যদি ল্যামডা কনস্ট্যান্ট না হয় তখন কিন্তু আমাদের বের করতে গেলে এখান থেকে করতে হবে কি ইন্টিগ্রেশন অফ ল্যামডা ইন্টু ডিআর। ওকে, তাহলে এটা ফর্মুলাটা কখন ব্যবহার করতে হবে? যদি ল্যামডা ইজ নট কনস্ট্যান্ট হয়। ওকে, ঠিক একই রকমভাবে আমাদের বাকি কথাগুলো দেখতে হবে। দেখ, আমরা শিখলাম কি যে সিগমা ইকুয়াল টু কত শিখলাম? কিউ বাই এ। তাহলে টোটাল কিউ এর ভ্যালু পেতে গেলে আমাদের কি করতে হবে? সিগমা ইন্টু এ। কিন্তু এই ফর্মুলাটা তখনই ব্যবহার করা যাবে যদি আমাদের সিগমাটা একটা কনস্ট্যান্ট হয়। কিন্তু যদি সিগমা কনস্ট্যান্ট না হয় তখন আমাদের কিউ এর ভ্যালু পেতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন অফ সিগমা ইন্টু ডিএ। তাহলে সেটা কখন ব্যবহার করব? যদি তোদের সিগমা ইজ নট কনস্ট্যান্ট হয়, অর্থাৎ যদি সেটা আমাদের আয়তনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মান নিতে পারে, তখন আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানটা থেকে আমরা আরও একটা কনক্লুসিভ কথাতে চলে আসতে পারি। দেখ, সেটা আসছে, দেখ আমরা পেলাম কি রো ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে সেখান থেকে কিউ এর ভ্যালু কত লিখতে পারবো? রো ইন্টু ভি। সেটাও তখনই লেখা যাবে যদি তোদের হয় কি রো অর্থাৎ আধানের তোর আয়তন মাত্রিক ঘনত্ব সেটা একটা কনস্ট্যান্ট হয়। কিন্তু যদি সেটা কনস্ট্যান্ট না হয় তখন কিউ এর ভ্যালু আমরা কত লিখবো? ইন্টিগ্রেশন অফ রো ডিভি, যেটাতে আমরা বলবো কি রো ইজ নট আ কনস্ট্যান্ট। ওকে, এই কথা কিন্তু আমাদের তাহলে পরিষ্কারভাবে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। এখানে দেখ সমাধান সহজে গাণিতিক উদাহরণগুলো দেওয়া আছে, তার মধ্যে এখান থেকে উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই উদাহরণের অঙ্কগুলোর মধ্যে তোরা এখান থেকে এই একের দাগের অঙ্কটাকে দেখবি। দুইয়ের দাগের অঙ্কটা তোদের পরীক্ষায় আসা কোয়েশ্চেন, কোথায় এসেছিলো? এটা নিট পরীক্ষাতে আসা কোয়েশ্চেন ছিল, তোরা এটাকেও দেখে নিবি ভালো করে। হয়তো এক্স্যাক্ট ওয়ার্ডিংটা আমার ঠিক মনে নেই, কিন্তু তোরা মাথায় রাখবি এই কনসেপচুয়াল কোয়েশ্চেনটা কিন্তু নিটে এসছে, তাহলে এই পয়েন্টটাকেও তোরা দেখে নিচ্ছিস। আর তোরা এখানটা থেকে কোন অঙ্ক দেখবি? দেখ, তিন দেখার দরকার নেই।
এরপরে দেখ তোদের দরকার পড়বে কোনটা, 4-এর দাগের অঙ্কটা। আচ্ছা, প্রথমেতেই বলে রাখি 4-এর দাগের অঙ্কটা তোদের বোর্ড পরীক্ষার জন্য দরকার পড়বে না। এই লেভেলের অঙ্ক আমাদের বোর্ডের এক্সামেতে আসবে না। এটা তোদেরকে করতে হবে যদি তোরা কম্পিটিটিভ এক্সাম দিস। ওকে, মানে নিট জেই রিলেটেড যদি তোরা কোনো পরীক্ষা দিস, তার জন্য আমাদের 4-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, আদারওয়াইজ এটা আমাদের বোর্ডের জন্য করার দরকার পড়ছে না। এরপরে তার এই পাতা থেকে সেরকম কিছু করার দরকার নেই। তারপরে তার যে পরের পাতাটা আছে, সেই পরের পাতাটা থেকে তোরা করবি হচ্ছে 9-এর দাগের অঙ্কটা আর 10-এর দাগের অঙ্কটা। ওকে, তাহলে তোদের আমি দাগ দিয়ে দিলাম 9-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক তোরা পরীক্ষার জন্য করছিস। বিশেষ করে 10টা করবি। 10টা তোদের কোন পাতাতে আছে সেটাকেও তোরা একবার দেখে নে। দেখ, ছায়া প্রকাশনের পেজ নাম্বার 25-এতে আছে এই 10-এরটা। তোরা পারলে 9-এর দাগের অঙ্কটাকেও কিন্তু তোরা দেখে নিবি। আর সেখান থেকে তোদের সেরকম অঙ্ক করার দরকার নেই, এটুকুনি অঙ্কই করিস তোদের পরীক্ষার পারপাসের জন্য। এবারে তো চলে আয় তোরা এখানটাতে যে তোদের পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ আছে, সেই পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউটাতে তোরা চলে আয়। দেখ, প্রথম যে আমাদের এমসিকিউ আমাদের কি কথা বলছে দেখ, একবার পড়ে দেখ এখানটা থেকে কিসের কথা আছে। আমরা অলরেডি করিয়েছি, দেখবি শূন্য স্থানে দুটো আধানের মধ্যে পারস্পরিক তড়িৎবল এফ। আধান দুটিকে একই ব্যবধানে রেখে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো মাধ্যমে স্থাপন করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎবল কত আসবে। তোদের এই একটু আগে শেখালাম, যদি মাধ্যম বদলে দেওয়া হয় তাহলে আমাদের কি আকর্ষণ বলের মান আমাদের কমে যায়। কতখানি কমে? বাই কে টাইমস। তাহলে এখান থেকে আমাদের কি করে দিতে হচ্ছে? অপশান সি কে কারেক্ট করে দিতে হচ্ছে। আমাদের এখান থেকে বলে দেওয়া আছে কি, দেখতো 1 কুলম্ব দুটো বিন্দু আধানকে বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে স্থাপন করা হলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎবল কত আসবে। তাহলে আমাদের ফর্মুলা কত শিখেছি দেখ, আমাদের ফর্মুলা শিখেছি সিম্পল কথায় এফ ইকুয়াল টু কত শিখেছি দেখ, কে কিউ1 কিউ2 বাই টি স্কোয়ার। কোয়েশ্চেনে কি বলা আছে, কিউ1 কিউ2 এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1, তাহলে এফ এর ভ্যালু কত চলে আসছে, কে এর মান কত হয় 9 × 10⁹, ফোর্সের একক কত এসআইতে নিউটন। তাহলে এখানটা থেকেও এই 2-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের অপশান কোনটা চলে আসবে দেখ, 2-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে অপশান চলে আসবে 9 × 10⁹ নিউটন। হলো। এরপরেতে আমাদের কি বলা হয়েছে দেখ, যে সমমানের দুটো তড়িৎ আধানকে আর ব্যবধানে রাখা হলে তাদের মধ্যে পারস্পরিক তড়িৎবল এফ। আধান দুটির পরিমাণ অর্ধেক এবং পারস্পরিক দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত আসবে। ওকে, দেখ এটাও আরও একটা সিম্পল কোয়েশ্চেন, এটাও তোদেরকে করে নিতে হবে। কীরকম ভাবে করছিস দেখ, দেখ নর্মাল সময়তে আমাদের ফোর্সের মান কত আছে, এফ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। এখন নতুন পরিস্থিতিতে যেটা এফ ড্যাশড হচ্ছে তার ভ্যালুটা বলা হয়েছে কি দেখতো, আধানের মানগুলোকে অর্ধেক করে দেওয়া হয়েছে। ওকে, মানে আমাদের এখান থেকে কিউ1 এর জায়গায় বসবে কিউ1/2, কিউ2 এর জায়গায় বসবে কত, কিউ2/2। তাহলে নিচে চলে এলো কত, 4। ডি দূরত্বটাকে আমাদের কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে ডি এর জায়গায় বসবে কত, 2d, 2d এর স্কোয়ার মানে পাচ্ছিস কত, 4d স্কোয়ার। মানে আমরা এখান থেকে পাচ্ছি দেখ 1/16 ইন্টু কে কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। কে কিউ1 কিউ2 ইন্টু ডি স্কোয়ার মানে কত ছিল, এফ।
তাহলে সেখান থেকে যে ফোর্সের মান সেটা পেয়ে গেলাম কত, F/16। তাহলে এখানটা থেকে অ্যান্সার কোনটা চলে এলো, অপশান ডি। বুঝতে পারছিস নিশ্চয়ই কিরকম ভাবে আমাদের কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, এরপরে চলে যাব কোথায়, আমাদের 4-এর দাগেরটাতে। চারের দাগেরটাতে কি বলা হয়েছে দেখ, পরমাণুর আকার ন্যূনতম কত হলে ক্রিয়াশীল কুলম্ব বল ক্রিয়াশীল হবে। আমরা শিখেছি কি, তার সাইজ নিউক্লিয়াসের সাইজের থেকে বড় হতে হবে। নিউক্লিয়াসের সাইজ কত হয়, 10⁻⁻15 মিটার, মানে আমাদের 4-এর দাগের অ্যান্সার আসবে কত, বি। ওকে, 5-এর দাগেরটা কথা আছে কি দেখ, সিজিএস পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতা ও পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সংখ্যাগতভাবে একই হয়। এটা তোদের একটুখানি মনে রেখে দেখে দিতে হচ্ছে। আচ্ছা, কুলম্বের সূত্র অনুযায়ী দুটি তড়িতাধান ও তাদের পারস্পরিক দূরত্বের মধ্যে সম্পর্কটি হলো, কিসের কথা শিখেছি, সেটা শিখেছি দেখ, আধান দুটির সমষ্টির সমানুপাতিক না, সেটা কি হয়, আধান দুটির সাথে গুণফলের সাথে সমানুপাতিক। তাহলে এটা আমাদের হতে পারে না। আধান দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, সেটা কি মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক নয়। কিন্তু মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝায়, দেখ এই দুটো আধান আছে তাদের মাঝের দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা, সেটা কিন্তু নয়। কোন দূরত্বটার ব্যস্তানুপাতিক বর্গের, সেটা আসছে তার দুটোর সেন্টার থেকে সেন্টারের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো। তাহলে আমাদের এখান থেকে দেখছিস কি মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক নয়, তাদের সেন্টার থেকে সেন্টারের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এখান থেকে বিয়ের দাগেরটাও সঠিক হলো না। এরপরে তো আমাদের কি অপশন আছে আমরা দেখব। দেখ আমাদের কি আছে, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক না, কিন্তু কথা আসছে কি ডি এর দাগেরটা দেখ, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এটাই তো আমাদের সঠিক কথা ছিল। আচ্ছা, আমরা পরেরটা কি শিখেছি দেখ, 7-এর দাগেরটা, কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমাদের কে ড্যাশের মান কার উপর নির্ভর করে, আমরা সবাই শিখেছি কি, সেটা হচ্ছে কি মাধ্যমের প্রকৃতির উপরেতে, এবং আমরা কোন ইউনিট ব্যবহার করছি। কোন ইউনিট ব্যবহার করছি বলতে আমরা কি বোঝাচ্ছি, সিজিএস ইউনিট ব্যবহার করছি না এসআই ইউনিট ব্যবহার করছি, তার উপরেতে কে ড্যাশের মান নির্ভর করে। তাহলে দেখ মাধ্যমের প্রকৃতির উপরেতেও সেটা যেরকম নির্ভর করছে, সেটা আর কার উপরেতে নির্ভর করছে, একক পদ্ধতির উপরেতেও। তার মানে তো আমাদের এখান থেকে সঠিক অপশান চলে আসবে কোনটা দেখ, এ এবং বি, এটার ক্ষেত্রেও আমাদের তার পুরো ব্যাপারটা চলে আসছে। হলো, এবারেতে বলেছে কি দেখ, নিচের কোন বিপত্তিটি স্থির তড়িৎ বল এবং মহাকর্ষীয় বলের মধ্যে সামঞ্জস্যকে বোঝায় না। ওকে, তাহলে দেখ 8-এর দাগেরটার ক্ষেত্রে আমাদের কি বলতে হয় দেখ, 4-এর অপশানটা দেখ, উভয় বলই সর্বদা আকর্ষণধর্মী হয়, কিন্তু না, আমরা জানিছি কি তড়িৎ বল কি হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে। কার ক্ষেত্রে, যদি সেটা লাইক চার্জেস হয়। ওকে, আচ্ছা, আচ্ছা এখানটাতে বলা আছে কি দেখতো 9-এর দাগেরটাতে, যে একটি তড়িতাধানকে, ভালোভাবে একটি তড়িতাধানকে আমাদের প্লাস কিউ এবং মাইনাস কিউ বিন্দু দুয়াধানের সংযোগখানি রেখার মধ্যবিন্দুতে স্থাপন করা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর অনুপাত কত হয়। ওকে, এটা একটুখানি বড় অঙ্ক, তোদেরকে আমি এটাকে একবার করে দেখাই, দেখ কীরকমভাবে আসছে। পুরো সংস্থাটি সাম্যাবস্থায় আছে, মানে কি পুরো সংস্থাটার উপরেতে আমাদের যে নেট ফোর্স আছে সেই ফোর্সটা আসছে 0। আমি কীরকমভাবে করছি দেখ তোরা এটাকে, দেখ এই দুটো চার্জেস আছে, এটাকে লিখলাম কতখানি তোর প্লাস কিউ, এটাকে লিখলাম কত মাইনাস কিউ। এদের মাঝখানটাতে কাকে রাখা হয়েছে, মাঝখানটাতে রাখা হয়েছে কাকে, কিউকে রাখা হয়েছে। ওকে, দিয়ে বলেছে পুরো সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, মানে আমি যে কোনো একটার উপরেতে ফোর্স বের করলে সেই ফোর্সের মান কত আসবে 0। ধর আমি এটার উপরেতেই ফোর্স বের করছি, এটার উপরেতে ফোর্স বের করলে প্রথম ফোর্স কত আসবে দেখ, এটা এটার মধ্যে ফোর্স, তাহলে সেটা কত আসছে কে কিউ বাই দূরত্ব, দূরত্ব তোর কত লিখবি, d/2 এর স্কোয়ার, তাই তো।
তারপরে কি আছে মাইনাস, মাইনাসের জন্য ফোর্সের ডাইরেকশন নিশ্চয়ই ডিফারেন্ট হবে। তাহলে এটার জন্য ফোর্সটা যদি যা হবে এটার ফোর্সের ডাইরেকশন ডিফারেন্ট হবে, তার মানে ওটাকে আমি মাইনাস দিয়ে বসাবো। তাহলে এটাতে কত লিখছি দেখ কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, সেটার ভ্যালু আমাদের হতে হবে কত 0। তাহলে সেটাকে আমি লিখতে গেলে কত লিখছি দেখ কে কিউ এত ডি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু তোর কত আসছে কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। দেখ কে ডি স্কোয়ার কেটে গেল, একটা কিউ এখান থেকে বেরিয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখ তো ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ সেটা ইকুয়াল টু আসছে কত 1/4। তার মানে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসছে কোনটা এই 1/4 হলো। 10এরটা দেখ দুটো ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ স্থির তড়িৎ আধানের বলের অনুপাত কত হয়। আমরা সবাই জানি মহাকর্ষ বল খুব ছোট আর আমাদের কি হয় তড়িতেদের আকর্ষণ বল আমাদের কি হয় অনেক বড় হয়। তাহলে তাদের রেশিওটা আমাদের কি আসবে, তাদের রেশিওটা আমাদের নিশ্চয়ই খুব ছোট হবে। তাহলে সেই খুব ছোটটা কত আছে দেখ 10⁻⁻43, এটাকে তোদের দেখতে হবে। আর 1 কুলম্ব ইকুয়াল টু কত ইউসু হয়, কালকেই তোদেরকে শিখিয়েছি 1 কুলম্ব ইকুয়াল টু কত ইউসু হয় 3 × 10⁹ ইএসইউ হয়। ওকে, তাহলে এরকমভাবে তোদেরকে কি করতে হবে এমসিকিউগুলোকেও সলভ করতে হবে। ওকে, তাহলে এই জিনিসগুলোকে তোরা করিস, আশা করব যে তোদের এখান থেকে প্রিপারেশন যথেষ্ট সঠিকভাবে হবে। এরপরেতে আমরা পরের দিনের ক্লাসেতে করব কাকে নিয়ে, তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা কিন্তু পরের ক্ষেত্রে ডিসকাশন করব। ওকে, তাহলে সেই অনুযায়ী ফর দ্য টাইম বিং তোদের সাথে বাই বাই, দেখা হবে পরের ক্লাসেতে। চল।